ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের অপেক্ষায় দিল্লি। এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা। দণ্ডিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান, বাংলাদেশকে হেয় না করার আশ্বাস। দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসিস্ট শাসন, পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। এসএসসিতে পাশের হার ৬২.25, কমেছে জিপিএ। মানবিকে ফেল অর্ধেকের বেশি, সুযোগ থাকছে খাতা পুনর্মূল্যায়নের। ওরে কলজার বাবা গো, ও বাবা তুই কেমন হয়ে গেল রে বাবা। সৌদি আরবে আগুনে প্রাণ হারানো 16 প্রবাসীর বাড়িতে স্বজনের আর্তনাদ, 12 জনই নওগাঁর, বাকিরা নাটোর রাজশাহীর। মরদেহ ফেরাতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং গ্যাস সংকটে বিপর্যস্ত কলকারখানা, উৎপাদন কমে অর্ধেকে নেমেছে রপ্তানি। সরকারি সহায়তা ছাড়া নেই কোনো বিকল্প, ঋণ মওকুফ ও গ্যাস বিদ্যুৎ সংযোগ রক্ষায় 2 মন্ত্রীকে চিঠি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ বা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু না করারও আশ্বাস দিয়েছে দিল্লি। আর দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের অপেক্ষায় রয়েছে ভারত। 2 দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের পর ফের টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। দণ্ডিত হওয়ার পরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় নয়াদিল্লির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। সম্পর্কে উত্তেজনার মধ্যেই সোমবার সচিবালয়ে প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘণ্টাব্যাপী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। 2 দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করে দুপক্ষ। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানায় ঢাকা। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ভারত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলেও জানান হাই কমিশনার। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে দাওয়াত দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স, বিমস্টেক। এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নেই। ভারতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর উপর শ্রদ্ধাশীল থাকতেই হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। শেখ হাসিনাকে আর জনপরিসরে কথা বলার সুযোগ দেবে না ভারত, এই আশ্বাস মিলেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা, দিনাজপুর ও রাঙামাটির 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করে পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
General Economics Division of টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে শুরু হয়েছে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে 3 দিন ব্যাপী জাতীয় সম্মেলন। সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। We are delighted to connect. অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে পাইলট প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ ঘোষণা করেন সরকার প্রধান। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এসডিজি ভিলেজের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে আন্তর্জাতিক স্বীকৃতি ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। গণতান্ত্রিক রাষ্ট্র, অবাধ নির্বাচন, জবাবদিহি ও আইনের শাসন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া ভিসা নীতিমালাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে 33টি ক্যাটাগরির বদলে এখন থেকে 34টি ক্যাটাগরি নির্ধারণ করে ভিসা নীতিমালা 2026 অনুমোদন দেওয়া হয়। এ সময় মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের পক্ষে ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এদিকে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশে জামায়াত আমির বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ। বিএনপির পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সোমবার জোট প্রার্থী অলি আহমেদের পক্ষে ফর্ম উত্তোলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্য বলছে, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। জুলাই সনদ নিয়ে সরকারের দ্বিচারিতা তুলে ধরতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধী দল। গণভোটের রায়টা জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, যাচাই বাছাই 16 তারিখ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট আর ভোট 20 আগস্ট। পারছেন না। এদিকে গাইবান্ধা জেলা জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না জনগণ। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানেই বোর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার এসএসসির ফলাফল প্রসঙ্গ। স্কুলে উৎসবের আমেজ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবার পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। নিজেদের সাফল্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। অভিভাবকের চোখে মুখেও স্বস্তি।
তবে যারা প্রত্যাশিত ফল করতে পারেনি তাদের কণ্ঠে আক্ষেপ। এই উচ্ছ্বাস, আনন্দ আর আবেগ স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সাফল্য অর্জনের। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়েই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ। বরাবরের মতোই দুর্দান্ত ফলাফল অর্জনে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুলে চলে আনন্দ উদযাপন। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, কেউ আবার ফল হাতে নিয়ে ছুটছেন বাবা মায়ের কাছে। সকালবেলা পুরাটা টাইম ভয় করছিল, কিন্তু রেজাল্টটা দেখার পরে সব ভয় চলে গেছে। টিচারদের আর বাবা মা অবশ্যই সাপোর্ট দিয়েছে। এই আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত অভিভাবক। কারো চোখে আনন্দের জল, কারো মুখে তৃপ্তির হাসি। সন্তানের ভালো ফল যেন তাদের দীর্ঘদিনের অপেক্ষা আর ত্যাগের স্বস্তি। শিওর ছিলাম যেমন মেয়ে ইনশাল্লাহ সব সাবজেক্টই A+ পাবে। রেজাল্টে GPA 5 পেয়েছে, ওদের ফ্রেন্ড সার্কেল সবাই পেয়েছে, আমি খুব খুশি। কাঙ্ক্ষিত সাফল্যে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজেও চলে উদযাপন। 2116 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 2073 জন। এই প্রতিষ্ঠানে GPA 5 পেয়েছে 1115 জন শিক্ষার্থী। এক বছর ধরে যেহেতু কষ্ট করছিলাম, এই জন্য এটার আশানুরূপ ফল পেয়েছি। এখন আমার অনেক বেশি খুশি লাগছে। তবে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাদের কণ্ঠে উঠে আসে আক্ষেপ। জীবনের প্রথম ধাপে সাফল্য আর ব্যর্থতার অভিজ্ঞতায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। এসএসসির ফলাফলের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। এটি শিক্ষার্থীদের জীবনের স্বপ্নের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। এই হাসি, আনন্দ আর আবেগের মধ্য দিয়ে স্কুল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে এখন প্রত্যাশা ভালো কলেজ, ভালো বিষয় আর কাঙ্ক্ষিত জীবন গড়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত বছরের তুলনায় এবার এসএসসিতে 6.2% কমেছে পাশের হার, আর GPA 5 কমেছে 22,356টি। মানবিকে অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল করেছে। বেশি খারাপ করেছে ইংরেজি ও গণিতে। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপরেই ফল দেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, এখন থেকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন শিক্ষার্থী। স্বাভাবিক সূচি অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও বন্যার কারণে 20 দিন দেরিতে প্রকাশ করা হলো ফল। রেজাল্ট অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। A+ পেয়েছিলাম 1166, নিজের থেকে আরো ভালো কিছু আশা করছি না। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এবার গতবারের থেকে পাশের হার 6.2% এবং GPA 5 গতবারের চেয়ে কমেছে 22,356 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 312টি, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। এটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে GPA 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। ফল বিশ্লেষণে দেখা গেছে বিজ্ঞান বিভাগে 80.64% এবং ব্যবসায় শিক্ষায় 64.29%। পাশের হারের বিপরীতে মানবিক বিভাগে পাশের হার 48.74%। জুলাই গণঅভ্যুত্থানের পর বোর্ড পরীক্ষাগুলোতে মানবিক নম্বর অর্থাৎ কেউ 76 পেলে 80, কেউ 56 পেলে 60 এই ধরনের নম্বর দেয়া বন্ধ হয়ে গেছে। ফলে ক্রমান্বয়ে পাশের হার এবং GPA 5 কমছে বলছেন সংশ্লিষ্টরা। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফল দেয়া হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়ন এমনই হওয়া উচিত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, বিপুল সংখ্যক GPA 5 শিক্ষার মান নির্ধারণ করে না। অ্যাসেসমেন্ট সিস্টেমটা যত যথাযথ হবে, আমার শিক্ষার্থীরা এবং শিক্ষক, বিশেষ করে আপনি দেখবেন এডুকেশন সিস্টেমের পুরো খোল নলচে পাল্টে যাবে। একাদশে আসন আছে 25 লাখ। শিক্ষার্থীদের ভর্তিতে আসন সংকট হবে না। ভর্তি প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে নিহতদের মধ্যে নওগাঁরই 12 জন। 3 জনের বাড়ি নাটোর ও 1 জনের বাড়ি রাজশাহীতে। ভাগ্য ফেরাতে ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে ঋণ নিয়ে সৌদি আরবে গিয়ে এখন তাদের ফিরতে হচ্ছে লাশ হয়ে।
প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা। দিছে মা, আমি মরে গেনু মা, আর তোমার সাথে কথা হবে না। সৌদিতে সোফা কারখানায় আগুন লাগার পর ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের দুই ভাই মোহন ও সুমন। শেষবারের মতো ছেলেদের ফোন ধরতে না পারার আক্ষেপ মা ময়না বিবির। দুই ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তিনি। নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমান সৌদি আরবে। নতুন ঘর তোলার কাজ শুরু হলেও সেই ঘরে আর ওঠা হলো না দুই ভাইয়ের। তাদের মতো একই গ্রামের রেজওয়ান ও ফারুকও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু কারখানার আগুনে নিভে গেল তাদের স্বপ্ন। ছোপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে দুই ভাই মারা গেছে। এছাড়াও নিহতদের মধ্যে ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা রয়েছেন। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। দূতাবাসে যোগাযোগ করছি, তাদের লাশগুলো যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করছি আমরা। এদিকে নাটোরের খাজুরা ইউনিয়নের সাব্বির, শামীম ও হৃদয়ের বাড়িতে চলছে আহাজারি। 3.5 বছর আগে ঋণ করে সৌদি আরবে যান সাব্বির। আমার আমার লাশটা আমার কাছে দিঘিরপাড় গ্রামের শামীম হোসেনও সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঋণ করে। ঘরে তার 1 মাস 3 দিনের শিশু সন্তান। এছাড়া নিহতদের মধ্যে শ্যামল রাজশাহীর বাগমারার বাসিন্দা বলে জানা গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। মেহেরপুরে 96টি ল্যান্ড মাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম। এর মধ্যে 17টি ট্যাঙ্ক বিধ্বংসী এবং 79টি মানব বিধ্বংসী মাইন। শনিবার সদর উপজেলার বেদবাড়িয়া গ্রামে কালু মালিথার জমিতে কাজ করার সময় ল্যান্ড মাইনগুলো দেখতে পান। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জমিটি ঘিরে রাখেন পুলিশ ও বিজিবির সদস্যরা। আজ দুপুরে যশোর ক্যান্টনমেন্ট থেকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর 19 সদস্যের বিশেষ টিম। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা করেন, পরে মাইনগুলো উদ্ধার করে গ্রাম থেকে দূরে একটি মাঠে নিয়ে ধ্বংস করা হয়। মিয়ানমারে উদ্বেগজনক পরিস্থিতির কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সম্প্রতি আরাকান আর্মির সম্পৃক্ততায় সীমান্তে মাইন পুঁতে রাখার আশঙ্কা এবং মাদক প্রবেশ বাড়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানায় বিজিবি। মিয়ানমার থেকে বান্দরবনের ঘুন্দুম নয়াপাড়া সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্যে সীমান্ত পিলার 31 থেকে 130 গজ বাংলাদেশের অভ্যন্তরে কৌশলে অবস্থান নেয় বিজিবি। তবে অবস্থান টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের অভ্যন্তরে পালালেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি অস্ত্র, 5 রাউন্ড গোলাবারুদ এবং 2,46,000 ইয়াবা। মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ মাদক প্রবেশের পেছনে আরাকান আর্মি ও চোরা কারবারিদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জানায় বিজিবি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে বাংলাদেশি নাগরিকদের অযাচিতভাবে সীমান্তে না যাওয়ার আহ্বান জানান বিজিবির অধিনায়ক। বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে আসার সাথে আরাকান আর্মির সম্পৃক্ততা থাকতে পারে, এটা আমরা খুব দৃঢ়ভাবে ধারণা করে নিচ্ছি এবং বাংলাদেশি চোরা কারবারিরা তাদেরকে আমলে না নিয়ে এই ব্যবসা করতে পারবে না, এটাও আমাদের একটা ধারণা বলে প্রতীয়মান। নিজেরা নিজেদের মধ্যে রেষারেষি করেছে, ছোটোখাটো যুদ্ধ করেছে, এরই প্রেক্ষিতে হয়তো বা এই সীমান্তে মাইনগুলো বিছিয়েছে। বিজিবি অধিনায়ক জানান, মিয়ানমার সীমান্তে শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবির সদস্য সংখ্যা ও নজরদারি। মায়ানমার সীমান্তে বিজিবির সংখ্যা সবচেয়ে বেশি, অতীতে কখনোই এত বেশি সংখ্যা ছিল না। আমরা সামনে নিয়ে গিয়েছি বিওপিগুলোতে, তো আমাদের সতর্কতা নিয়ে কোনো সন্দেহ নাই, শতভাগ সতর্ক আছি। এদিকে সোমবার ভোরে টেকনাফের উলুবুনিয়া গ্রামের জোড়াকাটি এলাকা থেকে 3,50,000 ইয়াবা সহ 2 জনকে আটক করেছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। বর্ষায় জমজমাট ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার। মনোরম দৃশ্য দেখতে ভিড় ভ্রমণ প্রকাশীদের। পর্যটকের নিরাপত্তায় তৎপর স্থানীয় প্রশাসন। চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ। বাসেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তার স্ত্রী ও 10 মাসের সন্তান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঝিনাইদহে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার। গাইবান্ধায় পরিত্যক্ত কারখানা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আবাসিক হোটেল থেকে উদ্ধার হলো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ। পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার স্ত্রী ও 10 মাসের সন্তান।
সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে হোটেল রিল্যাক্স জোন থেকে পুলিশ সদস্য আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। রাঙামাটি পুলিশ লাইন্সে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন তিনি। জানা গেছে পারিবারিক কলহ চলছিল আমিনুল ইসলামের পরিবারে। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। ঝুলন্ত অবস্থায় লোকটি আছেন এবং তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় আছেন। তারা সাথে সাথে থানা পুলিশকে কল দেন, আমরা আসি, এসে আমরা যে তার স্ত্রী ছিল গুরুতর অবস্থায়, তাকে আমরা কি করি হাসপাতালে পাঠাই, মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই এবং এখানে আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করি। ঝিনাইদহের শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে ফেরেননি দৃষ্টি প্রতিবন্ধী রঙ্গ খাতুন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত কারখানা থেকে লাইজু নামে এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আধিপত্য বিস্তার ঘিরে ঝালকাঠির নলছিটিতে জসিম খানের সঙ্গে দীর্ঘদিন ধরে সজল খানের বিরোধ চলছিল। রোববার বিকেলে বাড়ির সামনে জসিমের ওপর হামলা চালানো হয়। ছেলেকে উদ্ধারে এগিয়ে গেলে বাবা আক্কাস খানের ওপর হামলার অভিযোগ ওঠে। তাদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পথে আক্কাস খানের মৃত্যু হয়। এ ঘটনায় অধরা অভিযুক্তরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে পেঁয়াজের খোসা পরিষ্কার করতে উঠানে ফ্যানের সংযোগ দেওয়া হয়। এ সময় বৈদ্যুতিক মাল্টিপ্লাগে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় ফারদিন নামে 2 বছর 2 মাস বয়সী এক শিশুর। নিহত শিশু ফারদিন সৌদি আরব প্রবাসী তারিকুল ইসলাম মন্ডনের ছেলে। গ্যাস সংকটে বিপর্যয়ের কবলে পড়া শিল্প কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরলেও ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। 15 দিন ধরে বন্ধ উৎপাদন, বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে সংকটে শিল্প মালিকরা। ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুদ মওকুফে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি মন্ত্রীকেও। শাখাউত ত্রিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মহেশখালী অংশে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে অন্তত 15 দিন গ্যাস সংকটের মুখে পড়ে দেশের শিল্প কারখানা। প্রথম দিকে এই বিপর্যয় শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলো, পরবর্তীতে প্রভাব পড়ে চট্টগ্রামেও। গত 3 দিন ধরে গ্যাসের যোগান বাড়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। এবার ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদ মওকুফ চেয়ে যেমন অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তেমনি বকেয়া অজুহাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকেও। প্রত্যেকটা গার্মেন্টসের প্রেসিং সেকশন অ্যান্ড ফিনিশিং সেকশন যেখানে এক্সপোর্ট প্রসেস করে ওগুলো সবই কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ। অনেকে এক্সপোর্ট ফেল করছেন। চিটাগাংয়ের শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সম্প্রতি গ্যাস সংকটে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানাগুলোকে দুর্ভোগে পড়তে হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। এই অবস্থায় জুলাই মাসের বিল পরিশোধে যেমন বাড়তি সময় চাওয়া হয়েছে, তেমনি বকেয়ার অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে চিঠি দিয়েছে বিজিএমইএ। পুরো আরএনজি সেক্টরে অলমোস্ট $3 বিলিয়ন মতো আপনার মাসে এক্সপোর্ট। 15 দিনের মতো যদি বাধাগ্রস্ত হয় স্বাভাবিকভাবে $1-8 বিলিয়ন তো সমস্যা হবেই। সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা ছাড়া কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল বা তাদের লোন রিটার্নের, লোন পে ব্যাকের কোনো ডিলে যদি হয়, সেখানে যেন এক্সট্রা কোনো ফাইন করা না হয়। সেই ফাইন থেকে যেন অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারদেরকে একটু মুক্তি দেওয়া যায়, তাহলে একটু বিষয়টা স্মুথ ওয়েতে আমরা আবার গেট ব্যাক করতে পারবো। রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বন্দরনগরী চট্টগ্রামে 4000-এর বেশি গার্মেন্টস এবং আরও কয়েক হাজার ভারী ও মাঝারি শিল্প কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে $45 বিলিয়ন বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের আঁধারে অবৈধ বালু তোলার হিড়িক। বরিশালের বিভিন্ন নদীতে বাড়ছে ভাঙন। ভিটেমাটি হারানোর আশঙ্কায় নদী তীরের বাসিন্দারা। এজন্য প্রশাসনের নজরদারির অভাবকে দুষছেন পরিবেশবিদরা। আর এ বিষয়ে কঠোর অবস্থানের দাবি প্রশাসনের। অপূর্ব রিপোর্ট।
রাতের আধারে ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। নদী থেকে বালু তোলায় তীরে শুরু হয়েছে ভাঙন, আর একের পর এক উধাও হচ্ছে শহর এলাকার জলাশয়গুলো। বরিশালের কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, বলেশ্বর আর পায়রা নদীর শতাধিক স্থানে প্রতিদিন রাতের আঁধারে শুরু হয় বালু খেকোদের তাণ্ডব। ফলে ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। আধার রাতে 10,000-15,000টা ফিট করে কাটিয়ে নিয়ে যাইতেছে বালি, আমাদের বাড়িঘর ভেঙে চলে যাইতেছে। সন্ধ্যা হইতেই সারা রাত্র কাটে বালি, আমরা ডাক লইলে ওনরা মানে না। যদি প্রতিবাদ করতে যায় হেলে উল্টো বাইলে আবার দাও হয়। এদিকে নদী থেকে তোলা বালু পাইপের মাধ্যমে ভরাট চলছে বরিশাল নগরীর জলাশয়গুলো। নগর ভবন কর্তৃপক্ষের 2011 সালের মাস্টার প্ল্যান অনুযায়ী শহরে সরকারি পুকুর ছিল 436টি, যা এখন নেমে এসেছে 200-র নিচে। পরিবেশবাদী সংগঠন বাপা ও বেলার তথ্য মতে গত কয়েক বছরে ভরাট হয়েছে ব্যক্তি মালিকানাধীন প্রায় 1,500 পুকুর। সিটি কর্পোরেশন, পৌরসভা যেখানে মূলত পুকুর ভরাট করে আইনগত নিষিদ্ধ, সেই কর্তৃপক্ষ তাদের আইনের বাস্তবায়ন না করাটাই মূলত এই পুকুর ভরাটের মূল কারণ। সীমিত জনবল নিয়ে অভিযান চালানোর দাবি পরিবেশ অধিদপ্তরের, আর সিটি কর্পোরেশন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএস এবং আরএসএ পুকুর থাকলে এবং সেটা যদি কেউ ভরাট করে, আমরা সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, রাষ্ট্রের চেয়ে বড় ক্ষমতাধর না, আমরা তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করব। যখন যে কোনো তথ্য পাই সাথে সাথে আমাদের লোকজন চলে যায়, আমরা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন। একদম রাতের গভীর অন্ধকারে যদি কেউ সেরকম করে তাহলে 2-4টা ঘটনা ঘটতে পারে। আমরা শোনা মাত্র বা জানা মাত্রই আমরা পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছি। কোস্টগার্ড দক্ষিণ জোনের তথ্যমতে চলতি বছর বরিশালে 78টি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা ও 41 জনকে আইনের আওতায় আনা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বর্ষায় জমজমাট ঝালকাঠির ভীমরুলির ভাসমান পেয়ারা বাজার। মনোরম দৃশ্য দেখতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকের নিরাপত্তায় তৎপর স্থানীয় প্রশাসন। পলাশের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছর বর্ষা মৌসুম জুড়ে পেয়ারা উৎসব চলে ঝালকাঠি সদরের 15টি গ্রামে। ভীমরুলি গ্রামের স্থানীয় খালে বসে সবচেয়ে বড় ভাসমান বাজার, আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে ভেসে ভেসে দেখেন পেয়ারা বাজার, অনেকে আবার কিনেও নিয়ে যান। এখানে না আসলে আসলে বোঝা যায় না, সত্যি অসাধারণ। আমরা ঘুরে ঘুরে দেখছি, আমার অনেক ভালো লাগছে। একটা পর্যটন এরিয়া হিসেবে এটাকে যদি ডেভেলপ করা যায় আমাদের দেশের জন্য ভালো। বাগান থেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা বোঝাই করে গ্রামের উদ্যোক্তারা ভাসমান বাজারে নিয়ে যান পেয়ারা। পরে সড়ক ও নৌপথে সারা দেশে সরবরাহ ছড়িয়ে দেন ফরিয়া আড়তদাররা। এশিয়া মহাদেশের মধ্যে একটা অন্যতম ভাসমান হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এইখানে যদি জেলা পরিষদের উদ্যোগে কিংবা সরকারি অর্থায়নে এখানে যদি পর্যটকদের থাকার একটা ব্যবস্থা করা যেত, তাহলে পর্যটকরা সত্যিকার ভাবেই সকালে সুন্দর সেই বাজারটি উপভোগ করতে পারত। ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিভিন্ন উদ্যোগের কথা জানায় উপজেলা প্রশাসন। সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে আমাদের যা যা করার প্রয়োজন প্রশাসন সকল ব্যবস্থাই গ্রহণ করেছে। ডিসির নির্দেশনায় আমরা ইতিমধ্যে অনেক কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। জুলাই ও আগস্ট মাস জুড়ে বরিশাল বিভাগের 3 জেলায় পেয়ারার ভাসমান বাজার বসে। সময় সংবাদ, ঝালকাঠি। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অপেক্ষায় দিল্লি, সিদ্ধান্ত নেয়নি ঢাকা। হাসিনাকে প্রত্যর্পণ ও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আশা, আলোচনায় সমাধানে জোরদার। দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসিস্ট শাসন, পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। এসএসসিতে পাশের হার 62.25, কমেছে জিপিএ 5। মানবিকে ফেল অর্ধেকের বেশি, সুযোগ থাকছে খাতা পুনর্মূল্যায়নের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।